ভাবুন তো, কোনো একটা কনসার্টে একেবারে স্টেজের সামনে ভিড়ের মধ্যে আটকে গেছেন। সেখানে যে একটা অস্বস্তিকর চাপ অনুভব হয়, সেটা কিন্তু শুধু পাশের লোকটা আপনাকে ধাক্কা দিচ্ছে বলে নয়। ভিড় যত বাড়তে থাকে, একটা অদৃশ্য চাপও তৈরি হয়, তাই না? একটা কালেকটিভ চাপ, যা আমাদের সবাইকে স্টেজের দিকে ঠেলে রাখে। আজকের আলোচনাটা অনেকটা এমনই এক অদৃশ্য চাপ নিয়ে, তবে এই কনসার্টটা হচ্ছে মহাকাশে, আর শ্রোতারা হল ধূলিকণা। আমরা কথা বলবো ডাস্টি প্লাজমা নিয়ে। আর আমাদের হাতে আলোচনার জন্য যে রিসার্চ পেপারটা আছে তার শিরোনাম হল থ্রি ডাইমেনশনাল ইউকাওয়া গ্যাসের আইসোথার্মাল ইকুয়েশন অফ স্টেট। নামটা বেশ ভারী কি আমি জানি, কিন্তু এর ভেতরের গল্পটা দারুণ মজার। ডাস্টি প্লাজমা হল সহজ কথায় আয়ন আর ইলেকট্রনের একটা গরম স্যুপের মধ্যে ভাসতে থাকা হাজার হাজার ধূলিকণা। আচ্ছা। মহাকাশে গ্রহের বলয় বা নক্ষত্র তৈরির মেঘে এটা ভর্তি। আবার পৃথিবীতে ল্যাবেও বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেন। একদম। আর এই আলোচনার মিশনটা হলো একটা রহস্যের সমাধান করা, যা বিজ্ঞানীদের অনেক দিন ধরে ভাবাচ্ছিল। রহস্যটা হলো এই ধূলিকণার মেঘের চাপ কিভাবে কাজ করে। কম্পিউটারে সিমুলেশন যা বলছিল, ল্যাবের বাস্তব পরীক্ষা তার সাথে মিল ছিল না। আর এই অমিলের সমাধানটা লুকিয়েছিল একটা খুব সাধারণ ধারণার মধ্যে, যা এতদিন উপেক্ষা করা হয়েছিল: কনফাইনমেন্ট বা আবদ্ধতা। ঠিক। অর্থাৎ কনসার্টের ভিড়টা একটা দেয়ালের মধ্যে আটকে আছে, অসীম প্রান্তরে ছড়িয়ে নেই। আচ্ছা, তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। এই ডাস্টি প্লাজমাকে ঠিক কি এমন বিশেষ করে তুলেছে? মানে এটা সাধারণ গ্যাস বা প্লাজমা থেকে আলাদা কোথায়? এর দুটো বৈশিষ্ট্য একে একেবারে কি বলবো তারকা বানিয়ে দিয়েছে। প্রথমত, এই ধূলিকণাগুলোর ভর এনর্মাসলি বেশি। একটা প্রোটনের ভরের তুলনায় প্রায় 10 থেকে 10 লক্ষ কোটি গুণ ভারী হতে পারে। 10 লক্ষ কোটি গুণ। হ্যাঁ, অবিশ্বাস্য রকম ভারী। আর দ্বিতীয়ত, এদের গায়ে চার্জও জমা হয় অনেক বেশি। সাধারণত নেগেটিভ চার্জ, আর সেটা একটা ইলেকট্রনের চার্জের চেয়ে হাজার হাজার গুণ বেশি। এই দুটো মিলিয়ে মানে বেশি ভর আর বেশি চার্জের কারণে এরা নড়াচড়া করে খুব ধীরে। 1 মিনিট, তার মানে কি এদেরকে দেখা যায়? মানে আয়ন বা ইলেকট্রনের মতো অদৃশ্য নয়? ঠিক ধরেছেন, এদের গতি এতটাই ধীর যে সাধারণ ক্যামেরা বা অপটিক্যাল যন্ত্র দিয়ে এদের প্রত্যেকটা নড়াচড়া ট্র্যাক করা যায়। আমি যখন প্রথমবার ল্যাবে এই ডাস্টি প্লাজমার ক্রিস্টাল নিজের চোখে দেখেছিলাম, মনে হচ্ছিল যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য দেখছি। হাজার হাজার কণা একটা অদৃশ্য সুতোয় বাঁধা অবস্থায় ভাসছে। ওয়াও! এটা বিজ্ঞানীদের জন্য একটা বিরাট সুবিধা, কারণ তারা পারমাণবিক স্তরের আচরণকে খালি চোখে পর্যবেক্ষণ করার সুযোগ পান। এটা তো দারুণ ব্যাপার। কিন্তু এদের নিজেদের মধ্যে এই আকর্ষণ বিকর্ষণের শক্তিটা ঠিক কিভাবে কাজ করে? সাধারণ চার্জের মতো? কিছুটা, তবে একটা টুইস্ট আছে। এদের মধ্যেকার ইন্টারাকশনকে বলা হয় ইউকাওয়া পোটেনশিয়াল। ইউগালা পোটেনশিয়াল? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন কোনো সুপারস্টার একটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, তার প্রভাবটা তার আশেপাশের মানুষের ওপর সবচেয়ে বেশি, তাই না? হুম। কিন্তু একটু দূরে গেলেই অন্যান্য মানুষের ভিড়ে তার প্রভাবটা কমে আসে। এখানেও তাই হয়। ধূলিকণাগুলোর চার্জের প্রভাবকে চারপাশের প্লাজমার আয়ন আর ইলেকট্রনগুলো কিছুটা আড়াল বা স্ক্রিন করে ফেলে। আচ্ছা, মানে একটা আবরণের মতো তৈরি করে। একদম। ফলে দূরত্ব বাড়ার সাথে সাথে এদের প্রভাব খুব দ্রুত কমে যায়। আর পেপারটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার পড়লাম। এই ডাস্টি প্লাজমা নাকি নিজের অবস্থা বদলাতে পারে, জলের মতো, যা বরফ বা বাষ্প হতে পারে। একদম। সিস্টেমের শক্তির ওপর নির্ভর করে এটা গ্যাসীয় অবস্থা থেকে তরল, এমনকি কঠিন স্ফটিকের মতো কাঠামোতেও চলে যেতে পারে। বিজ্ঞানীরা এই অবস্থাটা মাপার জন্য দুটো প্যারামিটার ব্যবহার করেন: কাপ্পা কে আর গামা গামা। তবে প্রতিদিনের ব্যবহারের জন্য বিজ্ঞানীরা একটা শর্টকাট বানিয়েছেন। শর্টকাট? সেটা আবার কি? সেটার নাম হল গামা স্টার। কাপ্পা আর গামা দুটোই দরকারি, কিন্তু সব মিলিয়ে সিস্টেমটা গ্যাস, তরল না কঠিন সেটা এক কথায় বোঝার জন্য এই গামা স্টার ব্যবহার করা হয়। অনেকটা আবহাওয়া রিপোর্টে তাপমাত্রা আর আর্দ্রতা আলাদাভাবে না বলে আজ অস্বস্তি বাড়বে বলে দেওয়ার মতো। হাহা, দারুণ উদাহরণ। যদি গামা স্টারের মান 1-এর চেয়ে অনেক কম হয়, তাহলে কণাগুলো গ্যাসের মতো ছোটাছুটি করে। মানটা 1-এর কাছাকাছি হলে তরলের মতো আচরণ করে, আর 1-এর চেয়ে অনেক বেশি হলে
কণাগুলো প্রায় স্থির হয়ে বরফের মতো একটা স্ফটিক বানিয়ে ফেলে। ঠিক তাই, একটা সুন্দর সুশৃঙ্খল ক্রিস্টাল। বেশ, তাহলে আমরা কণাগুলোকে চিনি, তাদের আচরণ বুঝি, এমনকি তাদের অবস্থাও মাপতে পারি। তাহলে তো এদের চাপ বের করাটা খুব সহজ হওয়ার কথা। কিন্তু এখানেই তো আসল গোলমালটা ছিল, তাই না? পুরনো মডেলগুলো কি বলছিল? ঠিক এখানেই গল্পের রহস্য ঘনীভূত হচ্ছে। আগের বিজ্ঞানীরা যখন কম্পিউটারে এর সিমুলেশন চালাতেন, তার একটা বিশেষ কৌশল ব্যবহার করতেন, যার নাম পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন। পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন নামটা বেশ জটিল লাগছে। এটা আসলে কি? ব্যাপারটা অনেকটা পুরনো ভিডিও গেম প্যাকম্যানের মতো। প্যাকম্যান? হ্যাঁ, মনে আছে? প্যাকম্যান স্ক্রিনের ডান দিক দিয়ে বেরিয়ে গেলে দেখবেন আবার বাম দিক দিয়ে ঢুকছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সিমুলেশনে এই ট্রিকটা ব্যবহার করা হতো একটা অসীম সীমাহীন সিস্টেমকে নকল করার জন্য। বিজ্ঞানীরা ভাবতেন মহাকাশে তো আর কোনো দেয়াল নেই, তাই সিস্টেমটাকে অসীম ধরাই ভালো। আর এই মডেলে দেখা গেল চাপ তৈরি হচ্ছে শুধু কণাগুলোর ছোটাছুটি আর একে অপরের সাথে ধাক্কাধাক্কির কারণে। একে বলে কাইনেটিক প্রেসার। তার মানে কম্পিউটার বলছিল চাপ শুধু কণার গতির উপর নির্ভরশীল। কিন্তু সমস্যাটা হলো, ল্যাবে বিজ্ঞানীরা যা দেখছিলেন, কম্পিউটারের সিমুলেশন তার উল্টো কথা বলছে। এটা তো বিজ্ঞানীদের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল নিশ্চয়ই। বিরাট মাথা ব্যথা। ল্যাবে যে চাপ মাপা হচ্ছিল তা সিমুলেশনের পূর্বাভাসের চেয়ে বহু গুণ বেশি ছিল। বছরের পর বছর ধরে এই অমিলটা একটা বড় রহস্য ছিল। সবাই ভাবছিল হিসাবে কোথাও একটা বড় ভুল হচ্ছে, কিন্তু কোথায় তা কেউ ধরতে পারছিল না। আর এখানেই আজকের পেপারটা একটা নতুন ধারণা নিয়ে আসছে। তারা বলছে আগের সিমুলেশনগুলো একটা অত্যন্ত জরুরি বিষয়কে পুরোপুরি উপেক্ষা করেছে, কনফাইনমেন্ট বা আবদ্ধতা। ঠিক তাই, বাস্তব জগতে এই ধূলিকণাগুলো প্যাকম্যানের মতো অসীম জগতে ঘুরে বেড়ায় না। শনির বলয় হোক বা ল্যাবের প্লাজমা চেম্বার, এরা একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আটকে থাকে বা আবদ্ধ থাকে। পুরনো মডেলে এই সীমানার কোনো অস্তিত্বই ছিল না, আর এই পেপারটা বলছে এই আবদ্ধতাই হলো সব রহস্যের চাবিকাঠি। এক মিনিট, আমি ঠিক বুঝতে পারলাম না। আগের সিমুলেশনগুলো তো নিশ্চয়ই বড় বড় বিজ্ঞানীদেরই বানিয়েছেন। তারা এই কনফাইনমেন্ট বা আবদ্ধতার মতো একটা জরুরি বিষয় কিভাবে এড়িয়ে গেলেন? এটা কি সেফ একটা ভুল ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? কণাগুলোর নিজেদের মধ্যেকার মিথস্ক্রিয়া অর্থাৎ ইউকাওয়া পোটেনশিয়ালের উপর এতটাই মনোযোগ দিয়েছিলেন যে যে পাত্রে তাদের রাখা হয়েছে সেই পাত্রের দেয়ালের প্রভাবটাকে তারা গণ্যই করেননি। কিন্তু এই গবেষণাপত্রটি দেখালো যে ওই দেয়াল বা সীমানাই একটা অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী স্থিরতড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করে। একটা অদৃশ্য ফিল্ড? হ্যাঁ, এটা অনেকটা মেট্রোর ভিড়ের মতো। মানুষ শুধু একে অপরকে ধাক্কা দেয় না, ভিড় বাড়লে একটা অদৃশ্য চাপ তৈরি হয় যেটা আপনাকে দরজার দিকে ঠেলে দেয়, যদিও কেউ আপনাকে সরাসরি ধাক্কা দিচ্ছে না। এই ইলেকট্রোস্ট্যাটিক চাপটা অনেকটা সেরকমই, একটা অদৃশ্য শক্তি যা কণাগুলোকে মেঘের কেন্দ্রের দিকে ঠেলে রাখে। আচ্ছা, আর এই চাপের বৈশিষ্ট্যটাই হলো সবচেয়ে বিপ্লবী। কি সেই বৈশিষ্ট্য? সাধারণ কাইনেটিক চাপ ঘনত্বের সাথে সাথে বাড়ে, মানে ঘনত্ব দ্বিগুণ করলে চাপ দ্বিগুণ হয়। কিন্তু এই নতুন ইলেকট্রোস্ট্যাটিক চাপ, এটা ঘনত্বের বর্গের কোয়াড্রাটিকলি সমানুপাতে বাড়ে, অর্থাৎ পিই প্রপোর্শনাল টু এন স্কোয়ার ডি। অবিশ্বাস্য, তার মানে ঘনত্ব দ্বিগুণ করলে চাপ 4 গুণ হয়ে যাচ্ছে। 4 গুণ? হ্যাঁ, বাস্তবে মহাকাশের কোনো ধুলোর মেঘে যদি এমনটা হয়, তার ফলাফল তো অমচু কিছু হতে পারে। আর এই চাপটাই সাধারণ কাইনেটিক চাপের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। দারুণ একটা তত্ত্ব। কিন্তু বিজ্ঞানে তো শুধু তত্ত্বে কাজ হয় না, প্রমাণ লাগে। গবেষকরা কিভাবে প্রমাণ করলেন যে এই কোয়াড্র্যাটিক বা দ্বিঘাত চাপের ধারণাটা সত্যি? তারা আবার সিমুলেশনের কাছেই ফিরে গেলেন, তবে এবার একটা বড় পরিবর্তন নিয়ে। তারা পুরনো প্যাকম্যানের দুনিয়াটা ফেলে দিলেন। তার বদলে তারা ব্যবহার করলেন পারফেক্টলি রিফ্লেক্টিং বাউন্ডারি কন্ডিশন। এর মানে কি? এর মানে হলো সিমুলেশনের বাক্সটি দেয়ালকে একটা নিখুঁত আয়নার মতো ভাবা যায়। কণাগুলো দেয়ালে ধাক্কা খেয়ে আবার ভেতরেই ফিরে আসে, বাইরে বেরিয়ে যেতে পারে না। ও আচ্ছা, মানে একটা বাস্তব বাক্সের মতো। একদম। এটা ল্যাবের চেম্বারের মতো একটা আবদ্ধ অবস্থাকে অনেক ভালোভাবে অনুকরণ করে। বেশ, তাহলে তারা নতুন দেয়াল দিয়ে একটা নতুন বাক্স বানালেন। তারপর? তারা যেভাবে কাজটা করেছিলেন সেটা কিন্তু বেশ সহজ। তারা প্রথমে 4000 কণা নিয়ে শুরু করলেন, তারপর কণাগুলোর তাপমাত্রা স্থির রেখে সিমুলেশনের বাক্সটাকে কখনো ছোট কখনো বড় করতে লাগলেন। আচ্ছা, বাক্স ছোট করলে ঘনত্ব বাড়ে? আর বড় করলে ঘনত্ব কমে।
প্রত্যেকটা ঘনত্বের জন্য তারা মোট চাপ মেপে দেখলেন, এমনকি পরে কণার সংখ্যা বাড়িয়ে ৬০০০ করেও পরীক্ষাটা আবার করলেন, শুধু এটা নিশ্চিত করতে যে ফলাফলটা কণার সংখ্যার উপর নির্ভর করছে না। আর ফলাফল কি ছিল? তত্ত্বের সাথে কি এবার সিমুলেশন মিলেছিল? হুবহু, শুধু মিলেই যায়নি, একেবারে নিখুঁতভাবে মিলে গিয়েছিল। সিমুলেশন থেকে পাওয়া ডেটা একটা নির্দিষ্ট সূত্রের সাথে ফিট করে যায়। পিডিডি ইকুয়াল টু এনডিটি প্লাস বিটা এন স্কোয়ার ডি। আচ্ছা, এই সূত্রটা একটু ভেঙে বুঝিয়ে এর আসল মানে কি দাঁড়ালো? অবশ্যই, সূত্রটার দুটো স্পষ্ট অংশ আছে। প্রথম অংশ এনডিটিডি, এটা হলো সেই পুরনো পরিচিত কাইনেটিক প্রেশার যা কণাগুলোর ছোটাছুটির কারণে তৈরি হয়। যেটা ঘনত্বের সাথে সরলভাবে বাড়ে। ঠিক। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো বিটা এন স্কোয়ার ডি। এটাই হলো সেই নতুন আবিষ্কৃত ইলেকট্রোস্ট্যাটিক প্রেশার যা আবদ্ধতার কারণে তৈরি হচ্ছে এবং এবং ঘনত্বের বর্গের সাথে বাড়ছে। এক্স্যাক্টলি সিমুলেশন দেখিয়ে দিল যে মোট চাপের সিংহভাগই আসছে এই দ্বিতীয় অংশ থেকে। তার মানে বিজ্ঞানীরা এতদিন ধরে মহাকাশের অসীমতার কথা ভেবে যে ভুল করছিলেন তার সমাধান লুকিয়েছিল একটা ছোট্ট বাক্সের দেয়ালের মধ্যে। ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং। একদম। আর গবেষকরা এখানেই থেমে যাননি। তারা যখন ডেটা বিশ্লেষণ করে ঘনত্বের ঘাত বা পাওয়ারটা বের করলেন, দেখলেন সেটার মান ২-এর খুব কাছাকাছি আসছে। যেমন বিভিন্ন তাপমাত্রায় তারা মান পেয়েছেন 2.005, 2.010 এবং 2.034। বাহ, প্রায় নিখুঁত ২। হ্যাঁ, এটা তাদের দ্বিঘাত স্কেলিংয়ের হাইপোথিসিসকে প্রায় নিশ্চিতভাবে প্রমাণ করে দিল। বলা যায় কেস ক্লোজড। এটা নিঃসন্দেহে পদার্থবিজ্ঞানীদের জন্য একটা দারুণ আবিষ্কার, একটা দীর্ঘদিনের রহস্যের সমাধান হল। কিন্তু একজন সাধারণ জ্ঞানপিপাসু শ্রোতার কাছে এর গুরুত্ব কি? এই গবেষণাটা মহাবিশ্বকে বোঝার জন্য কেন এত গুরুত্বপূর্ণ? এই তাৎপর্যটা বেশ গভীর। প্রথমত, এটা আমাদের মহাকাশের বিভিন্ন ঘটনাকে নতুনভাবে বুঝতে সাহায্য করে। যেমন শনির বলয়গুলো কেন এত স্থিতিশীল, বা কিভাবে আন্তঃনাক্ষত্রিক ধূলিকণার মেঘগুলো জমাট বেঁধে নতুন নক্ষত্র বা গ্রহ তৈরি করে। এই সমস্ত বিশাল বিশাল মহাজাগতিক প্রক্রিয়ায় ডাস্টি প্লাজমার এই দ্বিঘাত চাপ একটা বড় ভূমিকা পালন করে। এই নতুন মডেলটা সেই প্রক্রিয়াগুলোকে আরও সঠিকভাবে বুঝতে সাহায্য করবে। আর পৃথিবীর প্রযুক্তির ক্ষেত্রেও কি এর কোনো প্রয়োগ আছে? অবশ্যই। যেমন সেমিকন্ডাক্টর চিপ তৈরির সময় এই ডাস্টি প্লাজমা একটা বড় সমস্যা তৈরি করে। ধূলিকণাগুলো চিপের সার্কিটের উপর বসে তাকে নষ্ট করে দেয়। এই কণাগুলোর আচরণ, বিশেষ করে তাদের চাপ, যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে এদের নিয়ন্ত্রণ করাও সহজ হবে। কিন্তু আমার মতে এর সবচেয়ে বড় শিক্ষাটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে। ব্যাপারটা ইন্টারেস্টিং। তার মানে মডেলটা ভুল ছিল না, শুধু তার প্রয়োগের ক্ষেত্রটা ভুল ছিল। এটা তো বিজ্ঞানের অনেক ক্ষেত্রেই হয়, তাই না? ঠিক তাই। এটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা মডেল কতটা ভালো তা নির্ভর করে সেটা বাস্তব পরিস্থিতিকে কতটা সঠিকভাবে অনুকরণ করতে পারছে তার উপর। আগের মডেলটা একটা অসীম মহাবিশ্বের জন্য ঠিক ছিল, কিন্তু আমাদের বাস্তব মহাবিশ্ব বা ল্যাবরেটরি কোনোটাই অসীম নয়। এই গবেষণাটা দেখালো যে কখনো কখনো সবচেয়ে বড় আবিষ্কারটা লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে মৌলিক অনুমানের মধ্যে। এই পেপারটার শেষে একটা আশ্চর্যজনক তথ্য দেওয়া আছে যা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। বলা হয়েছে এই দ্বিঘাত স্কেলিং পিডি ইকুয়াল টু এন স্কোয়ার ডি নাকি খুব শক্তিশালী বা রোবাস্ট। এর মানে কি? এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ। এর মানে হলো আবদ্ধতার কারণে সৃষ্ট এই ইলেকট্রোস্ট্যাটিক চাপের প্রভাব এতটাই মৌলিক যে সিস্টেমটি গ্যাসীয়, তরল বা প্রায় কঠিন যে অবস্থাতেই থাকুক না কেন, এই নিয়মটি হয়তো একইভাবে কাজ করে। তাই নাকি? হ্যাঁ, সাধারণত পদার্থবিদ্যায় কোনো একটা সূত্র শুধু একটা নির্দিষ্ট অবস্থার জন্যেই কাজ করে। কিন্তু এই নিয়মটা যদি সব অবস্থাতেই সত্যি হয়, তাহলে এটা ডাস্টি প্লাজমা ফিজিক্সের একটা ইউনিফাইং প্রিন্সিপাল বা সার্বজনীন ধারণা হয়ে ওঠার সম্ভাবনা রাখে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে মূল টেকওয়েটা কি? সংক্ষেপে বললে, ডাস্টি প্লাজমার একটা আবদ্ধ মেঘের মধ্যে চাপ শুধু কণাগুলোর ছোটাছুটি আর ধাক্কাধাক্কির ওপর নির্ভর করে না। আসল চালিকা শক্তিটা হল আবদ্ধতার কারণে তৈরি হওয়া এক অদৃশ্য কিন্তু শক্তিশালী ইলেকট্রোস্ট্যাটিক চাপ যা ঘনত্বের বর্গের সাথে বাড়ে। এবং এই গবেষণাটি সিস্টেমের সীমানাকে সঠিকভাবে মডেলিং করে পুরনো সিমুলেশন আর বাস্তব পরীক্ষার মধ্যেকার দীর্ঘদিনের দ্বন্দ্বের একটা সুন্দর সমাধান দিয়েছে।
এটা দেখাইছে যে বাস্তবতাকে সঠিকভাবে অনুকরণ করতে পারলে তত্ত্ব আর পর্যবেক্ষণের মধ্যেকার ব্যবধান দূর করা সম্ভব। আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। অবশ্যই গবেষণাপত্রে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। এই যে দ্বিঘাত চাপের সহগ বিটার মান, এটা নাকি তাপমাত্রার উপর সামান্য নির্ভরশীল। গবেষকরা এর কারণ হিসেবে বলছেন সীমিত কিন্তু দুর্বল পারস্পরিক সম্পর্ক বা কোরিলেশনসকে। এটা একটা আকর্ষণীয় প্রশ্ন রেখে যায়। যদি আবদ্ধতার কারণে তৈরি হওয়া এই ইলেকট্রোস্ট্যাটিক চাপই মূল চালিকা শক্তি হয়, তাহলে কণাগুলোর মধ্যেকার এই সূক্ষ্ম তাপমাত্রা নির্ভর ফিসফাস বা পারস্পরিক সম্পর্কগুলো মহাজাগতিক ধূলিকণার মেঘের দীর্ঘমেয়াদী আচরণকে কিভাবে নিয়ন্ত্রণ করে? আমাদের বর্তমান মডেলের বাইরে আর কোন কোন লুকানো শক্তি মহাকাশের এই বিশাল কাঠামোকে নীরবে রূপ দিয়ে চলেছে?